হ্যালো সবাইকে, জাস্ট ইমাজিন কেমন হয় যদি $1 ইকুয়াল $1 হয়। সাপোজ আপনার স্যালারি 40,000 টাকা, সেটা হয়ে যাবে $40,000। সেটা দিয়ে আপনি না জানি কতগুলো আইফোন, ম্যাকবুক, এক্সপেন্সিভ বাইক এবং বিদেশে ট্রাভেল করতে পারবেন। জিনিসগুলো ভাবতেই বেশ ফ্যাসিনেটিং লাগছে, তাই না? US ডলার এবং বাংলা টাকার ভ্যালুয়েশন নিয়ে এখানে বেশ ইন্টারেস্টিং একটা গেম আছে। ইনফ্যাক্ট আপনারা জানলে অবাক হবেন যে যেই টাকার এক্সচেঞ্জ রেট আজকে 2024 এসে দাঁড়িয়েছে 118 টাকা, সেই একই টাকার এক্সচেঞ্জ রেট সর্বপ্রথম 1972 সালে বাংলাদেশের স্বাধীনতার পরপর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হয়েছিল মাত্র 60 টাকা 70 পয়সা। লুকিং অ্যাট দ্য মডার্ন টাইমস, টাকার এরকম ডিভ্যালুয়েশন শুধুমাত্র বিগত কয়েক বছরের নয়, বরং স্বাধীনতার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত ধীরে ধীরে টাকার ভ্যালু কমতেই আছে। এমনটা কেন হলো, আর কি হবে যদি $1 ইকুয়াল $1 সমান হয়ে যায়? আর এই টাকা ডলারকে সমান করতে আমরাই বা কি করতে পারি? আসুন জেনে নেই এই সব কিছুই আজকের ভিডিওতে। একদম অ্যাবসোলিউট বেসিক থেকে স্টার্ট করি। দুটি কারেন্সির মধ্যবর্তী যে কনভার্সন রেট, সেটাকে এক্সচেঞ্জ রেট বলা হয়। ওয়ার্ল্ডের ইকোনমিতে মূলত 3 ধরনের এক্সচেঞ্জ রেট রয়েছে: ফিক্সড এক্সচেঞ্জ রেট, ফ্লোটিং এক্সচেঞ্জ রেট অ্যান্ড ম্যানেজড এক্সচেঞ্জ রেট। ফিক্সড এক্সচেঞ্জ রেটে কারেন্সির এক্সচেঞ্জ রেট গভর্নমেন্ট কন্ট্রোল করে। ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে মার্কেটের সাপ্লাই ডিমান্ডের উপর বেস করে কারেন্সির এক্সচেঞ্জ রেট চেঞ্জ হতে থাকে। এবং ম্যানেজড এক্সচেঞ্জ রেটে কিছু কিছু কান্ট্রি বলে যে ঠিক আছে, আমরা মার্কেটে সাপ্লাই ডিমান্ডের উপর বেস করে কারেন্সির এক্সচেঞ্জ রেটকে চেঞ্জ হতে দেবো, বাট একটা লিমিট পর্যন্ত, যেটা 1 থেকে 3%-এর উপর বেশি ফ্ল্যাকচুয়েট করতে পারবে না। এটাকে বলা হয় ম্যানেজড এক্সচেঞ্জ রেট। ইন রিয়েলিটি কারেন্সির ফ্ল্যাকচুয়েশন আরও কিছু মেজর রিজনসের উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, কোনো দেশের আনএমপ্লয়মেন্ট রেট, ইনফ্লেশন রেট, কোনো দেশের জিডিপি কত, কোনো দেশের ম্যানুফ্যাকচারিং কেমন হচ্ছে, কী ধরনের প্রোডাক্ট প্রডিউস করতেছে, কোনো দেশের ইম্পোর্ট এক্সপোর্ট কেমন, এই সব কিছুই কারেন্সির এক্সচেঞ্জ রেটের উপর মেজরলি এফেক্ট করে। ইন্টারেস্টিংলি 1970s-এর আগে সকল দেশ ফিক্সড এক্সচেঞ্জ রেট ফলো করতো। ইনফ্যাক্ট 1972 সালে বাংলাদেশের স্বাধীনতার হবে ঠিক পরপর বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাংলা টাকার এক্সচেঞ্জ রেট নির্ধারণ করা হয় $1 সমান 60 টাকা 70 পয়সা। তারপর থেকেই সরকার যুদ্ধবিধ্বস্ত দেশের রিস্ট্রাকচার এবং ডেভেলপমেন্টের জন্য হিউজ টাকা স্পেন্ড করে, বাট সরকার সে অনুযায়ী টাকা আয় করে না। তাই প্রাথমিকভাবেই বাংলাদেশ সর্বপ্রথম 1974 সালে IMF-এর কম্পেনসেটরি ফাইন্যান্সিং ফ্যাসিলিটি অর্থাৎ ক্ষতিপূরণমূলক অর্থায়ন সুবিধা ব্যবহার করে। কিন্তু তারপরও দেশের ডেভেলপমেন্টে আরও ফাইন্যান্সিয়াল এইডের প্রয়োজনীয়তা অনুভব করে মুজিব সরকারকে IMF সহ আর অন্যান্য সোর্স থেকে লোন নিতে হয়। এখন এই লোন পরিশোধ করার মতো সরকারের কাছে তো যথেষ্ট টাকা নেই। ফলে গভর্নমেন্ট 1975 সালের অর্থ বছরে টাকার 56% ডিভ্যালুয়েশন ঘোষণা করে। এখন ডিভ্যালুয়েশন কিভাবে কাজ করে একদম সহজে বোঝাই। সাপোজ আমি বাংলাদেশ গভর্নমেন্ট এবং আমি আপনার কাছ থেকে 100 টাকা লোন নিয়েছি এবং এর পুরোটাই খরচ করে ফেলেছি। মাত্র আমার কাছে 20 টাকা আছে। এখন আমি এই লোন কিভাবে পরিশোধ করব? বাট মনে রাখেন, আমি বাংলাদেশ গভর্নমেন্ট, আমি চাইলেই টাকার ভ্যালু কন্ট্রোল করতে পারি। আমি কি করি? আমি অনেক টাকা প্রিন্ট করা শুরু করি, অর্থাৎ সাপ্লাই বৃদ্ধি পায় আর ডিমান্ড কমে যায়, ফলে টাকা ডিভ্যালুড হয়ে যায়। আমি এই পরিমাণ টাকা প্রিন্ট করি যে আগের 1 টাকা এখন আর 10 টাকার সমান হয়ে যায়। অর্থাৎ এখন আমার কাছে 200 টাকা আছে, আমি এখান থেকে 100 টাকা আপনাকে রিপে করে দিলাম। আর এভাবেই কাজ করে টাকার ডিভ্যালুয়েশন। এরই মধ্যে আমাদের দেশকে 74-এর দুর্ভিক্ষ, বিধ্বস্ত ইনফ্রাস্ট্রাকচার এবং ভীষণ দারিদ্রতার কারণে হেভি লসেস ফেস করতে হয়। ঠিক এ সময় দেশের ইকোনমিকে বুস্ট করার জন্য ফরেন ইনভেস্টমেন্ট খুবই জরুরি ছিল। আর ফরেন ইনভেস্টমেন্ট তো দেশে তখনই আসবে যখন তারা দেখবে এদেশে কিছু জিনিস সস্তা পাওয়া যায়, সাচ এস চিপ লেবার অথবা লো ম্যানুফ্যাকচারিং কস্ট। আর তাই সরকার একবার আবারও এক্সচেঞ্জ রেট চেঞ্জ করে টাকাকে ডিভ্যালু করে। এরই মধ্যে 1975 সালে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের অ্যাসাসিনেশনের কারণে ফরেনার্সদের বাংলাদেশ ইকোনমির উপর থেকে কনফিডেন্স লো হয়ে যায়। আর এভাবেই 1991 পর্যন্ত আস্তে আস্তে বাংলা টাকার এক্সচেঞ্জ রেট $1 সমান 34 টাকা 60 পয়সা হয়ে যায়। 1991 থেকে 1993 পর্যন্ত বাংলাদেশ ইকোনমিক লিবারালাইজেশনের মধ্য দিয়ে যায় এবং এ সময় টাকাকে ফ্লোটিং এক্সচেঞ্জ রেটে সেট করে রাখা হয়। এরপর থেকে মার্কেটের সাপ্লাই ডিমান্ডের উপর বেস করে টাকার এক্সচেঞ্জ রেট চেঞ্জ হতে থাকে এবং এই চেঞ্জে আলটিমেটলি টাকা ডিভ্যালুই হতে থাকে। এখানে আরও অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে, যেমন US ডলার কেন স্ট্রং হচ্ছিল, ওয়ার্ল্ডের অন্যান্য কারেন্সিগুলো কিভাবে চেঞ্জ হচ্ছিল, কারণ এই সবগুলোই একটা আরেকটার সাথে রিলেটিভ। যখন আমি বলছি বাংলা টাকার ভ্যালু কমছে, ঠিক একই সাথে US ডলার ভ্যালুও কিন্তু বাড়ছে। এখন কথা বলা যাক কেমন হয় যদি $1 ইকুয়াল $1 হয়।
হোক আর না হোক আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ইমেজিন করতে পারি। যদি এমন হয়, সর্বপ্রথম আপনার জন্য ফরেন ভেকেশন বানানো খুব ইজি হয়ে যাবে। আপনি ইউরোপ অথবা ইউএসএ যেখানেই যান না কেন, লাখ টাকার পরিবর্তে কয়েক হাজারই আপনার বিল চলে আসবে এবং খুব ইজিলি আপনি আপনার লাক্সারিয়াস একটি ভেকেশন শেষ করে আসতে পারবেন। এর পাশাপাশি লাক্সারি গুডসগুলোর প্রাইস কমে যাবে, যেমন আইফোন মাত্র 700 থেকে 800 টাকায় পাওয়া যাবে এবং অন্যান্য লাক্সারি ব্যাগস এবং লাক্সারি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুবই চিপ প্রাইসে পাওয়া যাবে। ইম্পোর্ট প্রাইস কমে যাবে এবং দেশের জন্য পেট্রোল ইম্পোর্ট করা খুবই সস্তা হয়ে যাবে। একই সাথে যারা বিদেশে পড়তে চান তাদের জন্য আরও চিপার হয়ে যাবে এবং দেশেই বিদেশের মতো স্যালারি পাওয়া যাবে, ফলে ব্রেইন ড্রেন খুবই কমে যাবে। এখন পর্যন্ত আমি যা কিছু বললাম এই সব কিছু শুনে মনে হতে পারে, বাহ, $1 সমান 1 টাকা হলে তো বেশ ভালো হয়, আমার জন্য সব কিছু সস্তা হয়ে যাবে। বাট ইজ ইট রিয়েলি ট্রু? অ্যাকচুয়ালি যদি 1 টাকা $1 সমান হয়ে যায় তাহলে দেশে কোনো ফরেন ইনভেস্টমেন্টই আসবে না, অথবা খুব নেগলিজিবল অ্যামাউন্টের ফরেন ইনভেস্টমেন্ট আসবে। কারণ ইনভেস্টররা এদেশে শুধুমাত্র একটি কারণে ইনভেস্ট করতে চায়, কারণ তারা এখানে চিপ লেবার পায়। বাংলাদেশের মানুষকে এমপ্লয় করা তাদের জন্য সস্তা পড়ে অ্যাজ কম্পেয়ার টু ওয়েস্টার্ন কান্ট্রিজে কাউকে এমপ্লয় করা। কিন্তু তারা যদি এখানে দেখে যে তারা তাদের নিজ দেশের আমেরিকান কাউকে এমপ্লয় করতে $30,000 স্যালারি দিতে হয়, সেই একই স্যালারি বাংলাদেশি কোনো এমপ্লয়ারকেও দিতে হয়, তখন তারা অবশ্যই নিজ দেশের আমেরিকান কাউকে এমপ্লয় করা প্রেফার করবে, অথবা এমন কোনো দেশে চলে যাবে যেখানে এমপ্লয়মেন্ট আরও সস্তা পাওয়া যায়। বাংলাদেশের জিডিপিতে সার্ভিস সেক্টরগুলো কন্ট্রিবিউশন 51.04%, যা কিনা বাংলাদেশে 41.26% এমপ্লয়মেন্ট প্রোভাইড করে। যদি 1 টাকা ইকুয়াল টু আসলেই $1 হয়ে যায়, তাহলে যে সকল কোম্পানিগুলো বাংলাদেশে তাদের অফিস ওপেন করেছে তাদের জন্য বাংলাদেশের অফিসগুলোকে মেনটেন করা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, ফলে তারা অফিসগুলো শাটডাউন করে দেবে এবং দেশ ছেড়ে চলে যাবে। এতে যে সকল মানুষগুলো ওই সেক্টরে এমপ্লয়েড ছিল তারা সকলে হঠাৎ করে আনএমপ্লয়েড হয়ে যাবে এবং দেশে লার্জ স্কেলে আনএমপ্লয়মেন্ট দেখা যাবে। ঠিক এমনই কিছুটা হয়েছিল 2008-এর গ্লোবাল রিসেশনে, যখন বাইরের আমেরিকান কিছু কোম্পানি ব্যাংক্রাফ্ট হয়ে যায় এবং তারা বাংলাদেশে তাদের অফিসগুলো শাটডাউন করে দেয় এবং হঠাৎ করেই দেশে হিউজ লেভেলের আনএমপ্লয়মেন্ট দেখা যায়। দেশের অন্যান্য সেক্টরগুলো যেমন রেমিটেন্স, গার্মেন্টস, এক্সপোর্ট এগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং ওভারঅল পুরো বাংলাদেশের ইকোনমিকে বেশ ভালো সাফার করতে হয়। 1.7% here, a loss of 37 points or so. Apple shares are just getting hammered this morning. We're down by between 3 and 4.5% generally across these markets. Let's talk about the speed with which we are watching this market deteriorate. We're red everywhere, essentially, down by 4-5%. We're down over 16%. Dow at the same time has fallen about 18%. এখন এই সিচুয়েশন আমাদের জন্য একটা ক্রিটিক্যাল কোশ্চেন ক্রিয়েট করে, আসলে কোনটা দেশের জন্য ভালো, স্ট্রং টাকা নাকি উইক টাকা? আসলে এটার অ্যান্সারটা এতটা সহজ নয়। সাধারণত যে সকল দেশ এক্সপোর্ট ওরিয়েন্টেড তারা তাদের কারেন্সিকে উইক রাখা প্রেফার করে, কেননা তাদের কাছ থেকে বাইরের দেশগুলো পণ্য কিনে নিয়ে যায়, এতে বাইরের দেশগুলো কেনা সস্তা পড়ে এবং তাদের জন্য এটা বেনিফিশিয়াল হয়। আর যে সকল দেশগুলো ইম্পোর্ট ওরিয়েন্টেড তারা তাদের কারেন্সিকে স্ট্রং রাখা প্রেফার করে, কেননা তারা বাইরের দেশ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসছে, তাদের কারেন্সি যদি স্ট্রং হয় তাহলে তাদের কেনা সস্তা পড়ে। তাহলে এখানে বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশ কি ইম্পোর্ট ওরিয়েন্টেড নাকি এক্সপোর্ট ওরিয়েন্টেড? আসলে বাংলাদেশ যে পরিমাণ প্রোডাক্ট ইম্পোর্ট করে তার চেয়ে বেশি পরিমাণ এক্সপোর্ট করে, এজন্য বাংলাদেশ একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি। আর এজন্যই বাংলাদেশের ইকোনমিস্টরা সাজেস্ট করেন বাংলা টাকাকে উইকই রাখতে, কেননা এটাই দেশের ইকোনমিক গ্রোথের জন্য বেনিফিশিয়াল হতে পারে। তবে এই বিষয়টা কন্ট্রোভার্সিয়াল। কিছু ইকোনমিস্ট মনে করেন টাকাকে উইক করলে আমাদের জন্য বেনিফিশিয়াল, আবার কিছু ইকোনমিস্ট বলেন না, এতে অবস্থা আরও খারাপের দিকে যাবে। তাহলে কি করা যায়? এখানে সলিউশন কি? কিছু জিনিস আছে যেখানে মেজরিটি এক্সপার্টসরা এগ্রি করে যে আমাদের কারেন্সি এক্সচেঞ্জের পিছনে রুট কজেসগুলো ফাইন্ড আউট করে ওগুলোর জন্য কাজ করতে হবে। অ্যাট ফার্স্ট দেশে স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন ইনশিওর করতে হবে। আমরা সবাই জানি খুব রিসেন্টলি 5 আগস্ট আমরা একটা রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন স্বাধীনতা পেয়েছি। তবে হ্যাঁ, কোটা আন্দোলনের মধ্যবর্তী সময় বাংলাদেশের এক্সপোর্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুরো আন্দোলনের মধ্যবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট এক্সপোর্ট ইন্ডাস্ট্রি গার্মেন্টস সেক্টরের ইন্টারন্যাশনাল শিপমেন্ট এবং প্রোডাকশন ব্যাহত হয়। ইন্টারনেট ব্ল্যাকআউট হওয়ায় বহির্বিশ্বের সাথে সংযোগও বিচ্ছিন্ন ছিল এবং বিজিএমইএ লিডারদের মতে বাংলাদেশের 4 দিনে 6,400 কোটি টাকার এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই খুব দ্রুতই বাংলাদেশের অর্থনীতিকে স্টেবল করতে আগে পলিটিক্যাল সিচুয়েশনকে স্টেবল করতে হবে। সেকেন্ডলি, বাংলাদেশকে তার ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কম করতে হবে। বাংলাদেশের মোস্ট সিগনিফিকেন্ট ইম্পোর্টস ক্রুড অয়েল এবং রিফাইন্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস, যার বেশিরভাগই বাংলাদেশের জ্বালানি খাত এবং এনার্জি প্রোডাকশনে ব্যবহৃত হয়। বাংলাদেশের জন্য এটা অত্যন্ত এক্সপেন্সিভ
তাহলে এটা কিভাবে অ্যাভয়েড করা যায়? রিনিউয়েবল এনার্জির দিকে ফোকাস করতে হবে, অল্টারনেটিভ ফুয়েলকে প্রমোট করতে হবে এবং স্ট্রং পাবলিক ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, যাতে সড়কে যত কম সম্ভব গাড়ি থাকে এবং পেট্রোল ডিজেলের চাহিদা কমে যায়, ফলে বাংলাদেশকে আর এত পরিমাণ পেট্রোল বাইরের থেকে ইম্পোর্ট করতে হবে না। থার্ডলি, বাংলাদেশের অভ্যন্তরীণ ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলোকে প্রমোট করতে হবে, যেমন তাঁত শিল্প, টেরাকোটা, নকশি কাঁথা, মৃৎশিল্প, ব্যাম্বু মেড আইটেমস অ্যান্ড সিল্ক। এগুলো বাংলাদেশের ছোট ছোট ইন্ডাস্ট্রি, যেগুলোকে ব্রড ভ্যারাইটিতে স্কেল করতে হবে, যাতে যখন এক্সপোর্টের কথা আসে তখন আমরা চিপ লেবারের পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ শিল্পগুলো দিয়ে ওয়ার্ল্ডের ইকোনমিতে ভ্যালুয়েট করতে পারি। ফোর্থলি, দেশের ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্টের সাথে কারেন্সি এক্সচেঞ্জ রেটের খুব নেগলিজেবল কানেকশন রয়েছে। অনেকেই বলেন আমাদের দেশ আরও স্ট্রং হবে যদি আমাদের কারেন্সি স্ট্রং হয়, বাট রিয়েলিটিতে বিষয়টা এমন না। অবশ্যই অনেক দেশ আছে যেমন ইউএস, ইউকে অথবা ইউরোপিয়ান কান্ট্রিগুলো যাদের কারেন্সি স্ট্রং এবং তারা ডেভেলপ কান্ট্রি, বাট জাপানের মতো কিছু দেশ রয়েছে যাদের কারেন্সি উইক, যেমন আজকের দিনে জাপানি কারেন্সি বাংলাদেশি টাকার চেয়ে উইক। বাট এর মানে কি জাপান ডেভেলপড কান্ট্রি না? অবশ্যই একটি হাইলি ডেভেলপড কান্ট্রি, ইভেন বাংলাদেশের চেয়েও বেশি ডেভেলপড কান্ট্রি। অর্থাৎ এ থেকে বোঝা যায় কারেন্সির স্ট্রং হওয়া অথবা উইক হওয়া কান্ট্রির ডেভেলপমেন্টের জন্য কোনো বড় ইন্ডিকেটর নয়। অ্যান্ড ফাইনালি, কারেন্সির এক্সচেঞ্জ বোর্ডে যে ভ্যালুটা লেখা হয় সেটা আসলে অতটা ম্যাটার করে না, কেননা এটা তো চেঞ্জও করা যেতে পারে। কিভাবে? ধরেন আগামীকাল থেকে বাংলাদেশ গভর্নমেন্ট বললো কালকে থেকে আমরা 100 টাকাকে 1 টাকা বলবো, তাহলে বলতে গেলে তো আমাদের টাকার ভ্যালু রাতারাতি অনেক বেড়ে গেল, প্রায় US ডলারের সমান হয়ে গেল। বাট এতে লাভ কি হলো? আমাদের পারচেজিং পাওয়ার তো সেমই থাকবে, কেননা আপনার স্যালারি প্রপোর্শনেটলি কমে যাবে। 30,000 টাকা হয়ে থাকলে 300 টাকা হয়ে যাবে। অ্যাকর্ডিংলি আপনার চলাফেরা, আপনার খাওয়া দাওয়া, আপনার জীবনযাপন, এভরিথিং 100-এর ফ্যাক্টরে কমে যাবে। তাই আসলে খুব বেশি লাভ হচ্ছে বলে মনে হয় না। এজন্য কারেন্সিকে অলওয়েজ রিলেটিভলি দেখা হয় এবং রিয়েলিটিতে কারেন্সি এক্সচেঞ্জের পেছনে অন্যান্য ফ্যাক্টরগুলো কাজ করে, যেগুলো আমি ভিডিওর শুরুতে বলেছি। সর্বশেষ, আউট অফ কনটেক্সট রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। নো ভায়োলেন্স, নো অফেন্স, লেটস মেক বাংলাদেশ গ্রেট টুগেদার। ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই চ্যানেলের যে কোনো আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনাদের সাথে শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। Stay curious and keep learning. Till then, this is Arif Choudhury signing off.